সে দিল্লিতে যাতায়াতের প্রশ্ন হচ্ছে 36 লাখ টাকা। তাহলে আপনারা ভাবতে পারছেন যে এই ছেলেটা কি করে, তার একাডেমিক কোয়ালিফিকেশন কি। এই আবেশ ব্যানার্জি রাত 2টোর পরে ওকে হত্যা করার ঘটনা যারা জড়িত ছিল, তারপরে ওই যে বেসিনটাতে এবং ওই ঘরে স্নান করে বেসিনটা যে হাত ধুয়েছে, কারণ এদের গাইডনেস অনেকে আছে যে এই ব্লাডটা বেসিনের নল দিয়ে ভিতরে ঢুকতে পারলে সেখান থেকে কালেক্ট করলে পরে ব্লাডটা পাওয়া যেতে পারে। এই জন্য বেসিনটাকে ভেঙে পুরো অ্যাবলিস্ট করে দিয়েছে। কারণ তুমি যে প্রশ্নটা বললে মুখ্যমন্ত্রীকে জড়াবে, 200% জড়াবে, 200%। মানে এই আবেশ ব্যানার্জি বলে আসছে তা নয়, এবং এর মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম আসবে, আমি যেটা শুনতে পাচ্ছি। এই কেসে এক্স চিফ জাস্টিস মিস্টার চন্দ্রচূড় মহাশয়, ওনাকেও কিন্তু আজকে জিজ্ঞাসাবাদ করা দরকার। কারণ তদন্ত যদি ঠিক হয় তাহলে আমি মনে করে থাকি এই কেসে অ্যাডিশনাল এসপি সিবিআই সীমা পাহুজাকে অ্যারেস্ট করার দরকার আছে। সেটা হচ্ছে যে মেয়েটিকে যখন নাকি রেপ করা হয়েছিল, ভ্যাজাইনাল সোয়াব এবং সিমেন্ট পর্যন্ত ইনজেক্ট করে চেঞ্জ করে দিয়েছে। এই রোজিনা বলে মেয়েটি যখন একটা খবর নিতে যায়, ওই হাইকোর্টের ওখানে প্রাঙ্গণে তাকে কিভাবে পিটিয়েছে দেখেছে। আর তাহলে এই হাইকোর্টে যদি এই অবস্থা হয়, তাহলে আমি বলতে চাচ্ছি যে আজকে যেভাবে নাকি অভয়ার ডেড বডিটা, তার মাকে তো ঢুকিয়ে দেওয়া হলো না, ইনজেক্ট করে সমস্ত বদলি করে দেওয়া হলো। এই কোর্টের যে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ যে বুকের পাটা রেখে যা রিপোর্টটা দিয়েছে, আপনারা শুধু পড়ে দেখবেন যে ছত্রে ছত্রে সিবিআই অফিসার এবং ক্যালকাটা পুলিশ কিভাবে কনস্পিরেসি করে ডেটগুলোকে করে আজকে মানে এভিডেন্সটাকে লোপাট করে দেওয়ার চেষ্টা করে। এই টাকা কোথা থেকে এলো এই 13-14 বছরের মধ্যে? লক্ষ লক্ষ টাকা, 2000 কোটি। কালকে পেপারে দেখলাম 2000 কোটি টাকা। কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বিদেশে গেছে? কেন আজকে সে মাঝে মাঝে দুবাই যেত? কেন সিঙ্গাপুরে যেত? এই প্রশ্নগুলো আসবে। যদি এই তৃণমূল কংগ্রেস এবার যদি ভোটে জিতে যেত, রক্ত গঙ্গা বয়ে যেত। কারণ অলরেডি মঙ্গল কমিটির নাম টাম সমস্ত, এবং বিশেষ করে আমি এটা বলতে বাধ্য হচ্ছি, বিশেষ করে হিন্দু নিধন যজ্ঞ শুরু হতো। কেন? যে 1946-এর 14ই আগস্টে যেমন নাকি আজকে ক্যালকাটা কিলিং হয়েছিল, সেটা ক্যালকাটা হয়েছিল, এটা কলকাতা হতো। এবং বলি ডাইনোসরের বলে একটা প্রাণী ছিল হাজার হাজার বছর আগে, ওরাও যদি ফিরে আসে, তো এই তৃণমূল কংগ্রেস এত দুর্নীতিগ্রস্ত, ব্যভিচারে লিপ্ত, প্রত্যেকে এই দলটার ফিরবে। প্রথম কথা হচ্ছে গিয়ে যে শোভনদেব চট্টোপাধ্যায়কে আমি ব্যক্তিগতভাবে চিনি, অত্যন্ত সৎ লোক। প্রথমে বলে দিই, অনেকে হয়তো আমাকে ভুল বুঝেন, অত্যন্ত সৎ লোক। এবার এই যে সই জাল ব্যাপারটা, এটা হচ্ছে কি একটা তদন্ত যে হচ্ছে, আমি একটু অবাক হয়ে যাচ্ছি যে সিগনেচার গুলো অ্যালফাবেট মানে বড় বড় হাতে কখনো হয়? আমরা যারা, আপনারা যারা দর্শকবৃন্দ শুনছেন, আচ্ছা বলুন তো, আপনারা কখনো অরিন্দম আচার্য এ বড় হাতের, বি এরকম হয় কখনো? সিগনেচার হবে আমাদের আলাদা একটা টাইম, কিন্তু তদন্তটা তো করতে হবে। তদন্তটা হচ্ছে কি, যেমন আপনারা জানেন আচার্য জগদীশ চন্দ্র ঘোষ, উনি ওনার পিতা, তার পিতা দেখেছেন গাছ বড় হয়, কিন্তু আচার্য জগদীশ চন্দ্র বোস একজন বিজ্ঞানী ছিলেন, ওনাকে কিন্তু এই গাছ যে বড় হয় এটা প্রমাণ করতে হয়েছিল সাইন্টিফিকের উপরে, বিজ্ঞানের দ্বারা। এটাকেও কিন্তু প্রমাণ করতে হবে। সবকিছু যা অভয়া দেখছেন সমস্ত কিছু, এগুলো কিন্তু বিজ্ঞানের দ্বারা। বিজ্ঞান মানে সাইন্টিফিক এক্সপার্ট, মেডিকেল এক্সপার্ট। এবার সাইনটা হচ্ছে কি, এটা মেনটেনিং অল ফর্মালিটিস, দ্যাট ইজ দে অবটেইন দ্য পারমিশন ফ্রম দ্য কোর্ট। সিগনেচার এক্সপার্ট যেটা হয় সেটা থেকে শুরু করেছে। এখন এটাতে কি ঘটনাটা হচ্ছে যে সিগনেচার যেগুলো করেছে সেগুলোতে তো আমরা, যেমন আমি তোমাদের বলে দিই যে অ্যান্টি চিটিং বিএনএসএ সেকশন হচ্ছে 318, এই 18-এ কিন্তু 5 থেকে 7 বছর জেল। তারপর দেখো আইপিসি যেটা আছে 465, তার মধ্যে আবার 335, 336, তাতেও কিন্তু আপনার 5 থেকে 7 বছর জেল। সবচেয়ে বড় এটা কি আছে, কোনো সুবিধা আদায় করার জন্য যদি কোনো সিগনেচার করে কোনো সুবিধা আদায় করে, তার জন্য শাস্তি। কিন্তু আরো মারাত্মক যেটা রয়েছে সেটা হচ্ছে কি রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট 1950, তাতে সেকশন 8 ক্লজ 3-তে স্পষ্ট বলা আছে যে এটা যদি প্রমাণিত হয় যে কেউ সিগনেচার নিয়ে কোনো কারচুপি করেছে, ফ্রডুলেন্টলি কোনো কাজ থেকে করা হয়েছে, তাহলে সেটাতে কিন্তু তার, সে যদি এমএলএ হয় কি এমপি হয়, তার সদস্য পদ রিজেক্ট হয়ে যাবে। এই যে আজকে শোভনবাবুকে ইন্টারোগেশন করছে, এটা কিন্তু কে বলে, এটাকে হচ্ছে কি যে নিশ্চয়ই কোনো লিঙ্ক পেয়েছে, ওনার সিগনেচার থাকতে পারে বা ওনার সামনে হতে পারে, এই জন্য এটাকে ইন্টারোগেশন বলে। প্রলংড ইন্টারোগেশন করে কি সত্য জিনিসটা জানা প্রয়োজন, যে সিগনেচারের সময় আপনি ছিলেন কিনা, বা উনি যদি সিগনেচার, আমি জানি না কারা কারা উনি সিগনেচার দিয়েছেন কিনা, এই সিগনেচারটা কি আপনার
যদি বলি উনি তাহলে ওনার আবার প্রিভিয়াস যে খাতা আছে সেই খাতা এবং নর্মাল ফ্লো অফ রাইটিংটাও কিন্তু নিতে হবে, তার সাথে এটাকে হ্যান্ড রাইটিং এক্সপার্ট যে আছে তার সাথে মেলাতে হবে। এটা যেমন সিআইডি থাকে আবার এফএসএল থাকে। আমার মনে হচ্ছে যে এটা হচ্ছে কি ওনার সাক্ষী হিসাবে হতে পারে, মানে কারো কাছে যাওয়াটাই যে সে একটা দোষী তা তো নয়, এটা সত্য জিনিসটা উদ্ঘাটনের জন্য এখন অনেকের কাছেই যাচ্ছে এবং সেই রকমই হয়তো শোভনদেব চট্টোপাধ্যায়ের কাছে গেছে। এবং আমার যেটা ব্যক্তিগত অভিমত মনে হয় যে উনি এটা এখন সাক্ষী হিসাবে পুলিশের যে নিয়ম সেটা সত্য জিনিসটা জানার জন্য তার কাছে। দেখো ভাই, আমি না আমার নিজের খুব খারাপ লাগে কি আমরা সকালবেলা ঘুম থেকে উঠে যেমন মা বাবাকে প্রণাম করি, ঈশ্বরকে প্রণাম করি, এখন কদিন ধরে সকালবেলা থেকে শুরু হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, আজকে সব্যসাচী দত্ত, সুজিত বসু, মমতা বন্দ্যোপাধ্যায়, এই দিন কাটছে। আমি একটা বলি, এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর যেই বিগত দিনের যে জিনিসগুলো দেখছি, এর এভরি স্টেপে দুর্নীতি, প্রত্যেকটা পদক্ষেপে দুর্নীতি। এই যে আজকে সবাই বেরিয়ে গেছে বিদ্রোহীরা যারা কথা বলছে, আমার না হাসি হয়। এই বিদ্রোহী 18-20 জন নাকি বেরিয়ে গেছে এমপি, এদেরকে বিদ্রোহী কি করে বলা যায়? এরা স্বার্থপর, এরা রাজদ্রোহী, রাষ্ট্রদ্রোহী, এরা হচ্ছে গিয়ে মানে আবার বলছে এটা রাষ্ট্রদ্রোহী রাজদ্রোহী। কেন আমি বলছি, এই মানুষগুলো তো ওই 4 তারিখে ভোট রেজাল্টের আগে যখন কিভাবে চিৎকার করেছে, কাদের চিৎকার করেছে? আমাদের প্রধানমন্ত্রীকে যাতা গালিগালাজ করেছে, আজকে আমাদের গৃহমন্ত্রীকে যে গালিগালাজ করে এবং কি হুমকি দিয়েছে। এবং সত্যিই কিন্তু আজকে ঈশ্বরের অপার করুণা, যদি এই তৃণমূল কংগ্রেস এবার যদি ভোটে জিতে যেত, রক্ত গঙ্গা বয়ে যেত। কারণ অলরেডি মঙ্গল কমিটির নাম টাম সমস্ত, এবং বিশেষ করে আমি এটা বলতে বাধ্য হচ্ছি, বিশেষ করে হিন্দু নিধন যজ্ঞ শুরু হতো। কেন? যে 1946-এর 14ই আগস্ট যেমন নাকি আজকে ক্যালকাটা কিলিং হয়েছিল, সেটা ক্যালকাটা হয়েছিল, এটা কলকাতা হতো। এবং কেন হতো? এই অভিষেক বন্দ্যোপাধ্যায়দের মতো আনস্কপুলাস কিছু রাজনৈতিক নেতা যেভাবে নাকি ইনস্টিগেট করেছে চতুর্দিকে, বিজেপির পিঠে লিখতে হবে, অমুক করতে হবে, তার জন্য। এবং আমি মনে করে থাকি এই যে টাকাটা, এই টাকাটা যদি ব্যাংকে থাকে এটা আমরা বলতে পারি হোয়াইট মানি। তো হোয়াইট মানি যদি এই থাকে তাহলে মানে ব্ল্যাক মানি কত আছে? আজকে মিস্টার অরূপ বিশ্বাস যে কথাটা বলেছে যে এখন বিভেদ হয়ে গেছে, বিলিভ ডিসবিলিভ, কে টাকা পাবে না পাবে, তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ করার কথা চাইলো 40 কোটি। অলরেডি ব্যাংক ওনার অন দ্য বেসিস অফ দ্য কমপ্লেন অফ মিস্টার অরূপ বিশ্বাস ফ্রিজ করে দিয়েছে। এই ফ্রিজটা তোমরা লক্ষ্য করে দেখবে, এটা অনুব্রত মণ্ডলের ফ্রিজ করেছে। এবার মনে করে দেখবে কাকু সুজিত বসু, ভদ্র, তারও কিন্তু ফ্রিজ করেছে, সুজয় কৃষ্ণ ভদ্র, যে কাকু। তো তোমরা বলো তো হয়েছে কি? আমি প্রশ্ন হচ্ছে যে আজকে ফ্রিজ করতে বলেছে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে এত টাকা এলো কোত্থেকে? আমি জানতে চাচ্ছি যে দুবাই থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, সিঙ্গাপুর থেকে শুরু করে বিভিন্ন জায়গা নাকি হাজার হাজার কোটি, মানে তৃণমূল কংগ্রেস, আজকে কংগ্রেস ভারত স্বাধীন হওয়ার পরে আমাদের দেশে এসছে, তারপরে তার আগে বিজেপি এসছে। আমি দেখতে পাচ্ছি এখন 2000 কোটি টাকার নাকি একটা গল্প, আমি কালকে পেপারে দেখলাম 2000 কোটি টাকা, মানে ভাবা যায়। তার সাথে তো এখন অন্যান্য টাকাগুলো, এগুলো দেখো সাবজেক্ট ম্যাটার টু ইনভেস্টিগেট, কে পাবে না পাবে, কে পাবে এটা কোর্ট উইল ডিসাইড। আর বিধানসভার ভিতরে যদি হয় তাহলে স্পিকার ইজ দ্য ফাইনাল ডিসিশন, ফাইনাল ডিসিশন নেবেন। কিন্তু এখন যে ম্যাটার ইজ সাবজুডিস এখনো হয়নি, কারণ এটা কেস কিছু হয়নি। এটা উনি দাবি করেছেন ব্যাংক অথরিটিকে এটা যেন ফ্রিজ করে দেওয়া হয়। ইন ফিউচারে এটা এখন লড়াই হবে, এই লড়াই কে পাবে না পাবে আমি জানি না, তবে আমি মনে করে থাকি এই টাকা এলো কোথা থেকে, সোর্স অফ ইনকাম, এবং তার সাথে আরো লিঙ্ক। এই যেমন আজকে শোভনদেব চট্টোপাধ্যায়ের কাছে এসে এটা যে মাকড়সার জালের মতো, এই টাকা কোথা থেকে এলো? এই 13-14 বছরের মধ্যে লক্ষ লক্ষ টাকা, 2000 কোটি, কালকে পেপারে দেখলাম 2000 কোটি টাকা। কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বিদেশে গেছে? কেন আজকে সে মাঝে মাঝে দুবাই যেত? কেন সিঙ্গাপুরে যেত? এই প্রশ্নগুলো আসবে। অতএব এক্ষেত্রে এটা তদন্ত হবে। ইডি এনফোর্সমেন্ট ডাইরেক্টর যেটা পিএমএলএ অ্যাক্ট যে আমরা বলি, প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টে করবে। অতএব এক্ষেত্রে আমি আগামী দিনে এটা তদন্ত কি হবে জানি না, তবে ইটস এ $1 মিলিয়ন অফ কোশ্চেন। এবং আমার মনে হচ্ছে যা এই তৃণমূল দলটা মানে আন্ডার দ্য শেড অফ শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, দিদেন যে চিফ মিনিস্টার, এই দলটাই থাকবে না, এটা অ্যাবলিস্ট হয়ে যাবে। কেন বলি? ডাইনোসরের বলে একটা প্রাণী ছিল হাজার হাজার বছর আগে, ওরাও যদি ফিরে আসে তো এই তৃণমূল কংগ্রেস এত দুর্নীতিগ্রস্ত, ব্যভিচারে লিপ্ত, প্রত্যেকে এই দলটার ফিরবে না। কথা বলে গত পরশুদিন আমি একটা টিভি চ্যানেলে ছিলাম, সেখানে অভয়ের বাবা ছিল। আমি এতদিন ধরে চিৎকার করেছি যে ওখান থেকে
যেভাবে এভিডেন্সকে সরিয়ে দেওয়া হয়েছে, নানা রকম গল্প তোমাদের টিভি চ্যানেলে একদম আমার মনে হচ্ছে ওটা বোধহয় 7-8 লক্ষ মানুষ দেখেছে। কিন্তু গত পরশুদিন মানে অভয়ার বাবা যে বক্তব্যটা বলেছে এবং ওর মাও যে বক্তব্যটা বলেছে, এটা ভয়ানক। যে কি ভয়ানক, যে এই অভয়ার মৃত্যুর পিছনে কালীঘাটের মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফ্যামিলি জড়িত। এই আবেশ ব্যানার্জিকে আমি জানতে পারলাম একটা ডাক্তার হয়েছে, কিভাবে হয়েছে আমি জানি না, তাই হয়েছে। এবং সেই দিন ঘটনা মানে 8 তারিখে ঘটনা, 9 তারিখ আমরা জানতে পেরেছি, 8 অগাস্ট, 9 তারিখ না 2024 সালে কথা বলছি। সেই দিন নাকি রাত, ওই যে কনফারেন্স হলটা ছিল সেখানে নাকি রাত 2টো অবধি ছিল এই আবেশ, এবং তার গায়ে নাকি রক্ত লাগানো ছিল। আমি এর আগে বলেছিলাম যে বেসিনটাকে কেন ভাঙলো, আমি বলেছিলাম যে বেসিনটাকে ভাঙার কারণ হচ্ছে যে ওখানে কেউ হাত ধুয়েছে। পরশুদিন শুনলাম এই আবেশ ব্যানার্জি রাত 2টোর পরে ওকে হত্যা করা ঘটনা যারা জড়িত ছিল, তারপরে ওই যে বেসিনটাতে এবং ওই ঘরে স্নান করে বেসিনটা যে হাত ধুয়েছে, কারণ এদের গাইডনেস অনেকে আছে যে এই ব্লাডটা বেসিনের নল দিয়ে ভিতরে ঢুকতে পারলে সেখান থেকে কালেক্ট করলে পরে ব্লাডটা পাওয়া যেতে পারে। এই জন্য বেসিনটাকে ভেঙে পুরো অ্যাবলিস্ট করে দিয়েছে। অর্থাৎ এটা একটা ভয়ানক রিপোর্ট দিয়েছে। আমি জিজ্ঞাসা করতে জানতে পারলাম উনি এতদিন বলেননি কেন। কারণ এটা খুব দুর্ভাগ্যজনক যে পরিস্থিতিতে ওনাদেরকে তো চরম অত্যাচার তো করেছি, প্লাস ওনাদের নাকি খুন করে দেওয়া পর্যন্ত প্রচার মানে চেষ্টা করেছিল। মানে ওনারা কোথায় যাচ্ছেন না যাচ্ছেন, কার সাথে মিশছেন, পুরো ঘাট করে রাখা হয়েছিল। তো এই ঘটনাটা যদি একটা প্রশ্ন তো সাধারণত আসে, এত মানুষের তো মৃত্যু হয়েছে, তাহলে এখন মুখ্যমন্ত্রী বলছেন যে এই ডেড বডিটা না পোড়ানো পর্যন্ত আমি সারা রাত মনিটরিং করেছি। 2টো অবধি কি আবেশ ব্যানার্জির জন্যই মনিটরিং? তা আমি সেটাই এই পরশুদিনের যে ঘটনাটা এর আগেও আমি দেখেছি। কারণ তুমি যে প্রশ্নটা বললে মুখ্যমন্ত্রীকে জড়াবে, 200% জড়াবে, 200%। মানে এই আবেশ ব্যানার্জি বলে আসছে তা নয়। আবেশ ব্যানার্জি এখন কি করতে হবে ওটা জানে নিশ্চয়ই, আমাকে ভুল বুঝবেন না আপনারা, দোজ আর দ্য ইনভেস্টিগেটর অফিসার। আবেশ ব্যানার্জির টাওয়ার লোকেশন, ওই দিনের টাওয়ার লোকেশন, ও হয়তো ভুল করে টাওয়ার ফেলে দিতে পারে না, বেরোতে পারবে না। টাওয়ার লোকেশন, মোবাইল চ্যাটিং থেকে শুরু করে সবকিছু পেয়ে যাবে ওখানে। যদি সেই রাত্রেবেলা যদি টাওয়ার লোকেশনটা পেয়ে যায়, তাহলে আর বেরোবার রাস্তা নেই। কেন তুমি ওখানে ছিলে? এতদিন তো নামটা আসেনি, এতদিন তো ইনভেস্টিগেশন অফিসার আসেনি, এখন এতদিন তো সিবিআই যে সীমা পাহুজা যে ভদ্রমহিলা অ্যাডিশনাল এসপি, উনিও তো আজকে তদন্ত করে এটা বের করতে পারেনি। আজকে এটা তো ওনার তো বিরাট ফল্ট। আমার মনে হচ্ছে যে মুখ্যমন্ত্রী কেন জড়াবে আমি একটু বলে দিচ্ছি। প্রাক্তন মুখ্যমন্ত্রী এখন জড়াবেন কি করে আমি একটু বলে দিচ্ছি। যে ওই দিনে উনি যে কথা বলেছেন পুলিশ কমিশনারের সাথে, বিনীত গোয়েল সাথে শুরু করে ইন্দ্রাণী মুখার্জি বা যার সাথে যে উনি যে কথাটা বলেছেন যে আমি সারা রাত মনিটরিং করেছি, তো মনিটরিং তো উনি নিজে আসেনি মোবাইলে। এই মনিটরিংটা যদি আজকে ঠিক মতো এফএসএল থেকে বের করতে পাবে, কারণ সিএফএসএল থেকে যখন পাওয়া যাচ্ছে সমস্ত কিছু পাওয়া যাবে যে উনি কি বলেছেন। এবং শুধু তাই না, সিডিআর কল ডিটেলস রিপোর্ট চ্যাটিং, এই চ্যাটিংটা এমন মারাত্মক জিনিস যে 10 বছর আগেও যদি মোবাইলে হোয়াটসঅ্যাপে যদি চ্যাটিং করে, ওটা আমরা রিজওয়ানের কাণ্ডে আমরা দেখেছি, এটা কিন্তু ইজিলি বের করা যায়। অতএব এই তথ্য যদি পেয়ে যায়, এবং অতি অবশ্যই যে এমএলএ ওখানে ছিল নির্মল ঘোষ, সে যেভাবে নাকি ডেড বডি নিয়ে যাচ্ছে, তোমরা কি জানো কি দুর্ভাগ্যজনক ঘটনা। আমি তো বিস্মিত হয়ে গেছিলাম যখন অভয়ের মা বা বাবার সাথে একদিন কথা বলছিলাম, যে মেয়ে যখন ডেড বডি হয়ে পোস্টমর্টমে যায়, পোস্টমর্টমের জন্য মেয়েকে ওনার মাকে ঢুকতে দেওয়া হয়নি পোস্টমর্টমে, ভাবা যায়। আরেকটা দেখো, আমাদের পুলিশের নিয়ম হচ্ছে গিয়ে সুরতাল রিপোর্ট করতে হয়। সুরতাল যেটাকে বলে হচ্ছে গিয়ে, আমরা পুলিশে যখন চাকরি করি একটা সুরতাল রিপোর্ট করে। এই সুরতাল রিপোর্টের প্রথম কাজ হচ্ছে পুলিশ অফিসারের, যে মারা যায় ডিসিস্ট বলা হয়, তার আত্মীয় স্বজনকে ডেকে তাতে সই করা হয়। আচ্ছা তুমি আমাকে বলো, এই যে সুরতাল রিপোর্টটা গতকালকে না পরশুদিন বোধহয় 2 আইপিএস অফিসারকে যেটা জিজ্ঞাসা করেছে, যে সেটা হচ্ছে কি যে সুরতাল রিপোর্টে কেন ওনার সই করা হলো না, 1। 2 নম্বর হচ্ছে কি, অভয়ের মা নিশ্চয়ই সুইজারল্যান্ডে থাকে না, মাত্র সোদপুরে থাকে। আচ্ছা, মারা গেল সকালবেলা, ডেড বডি পোড়াবার পরে এফআইআর হচ্ছে। আরো একটা মারাত্মক, দর্শকবৃন্দ আপনারা আমাকে অপরাধ নেবেন না, আমি আপনাদের বলে দিচ্ছি। দেখুন, সেই দিনও বলেছিলাম, আজও বলছি, যে এই যে পোস্টমর্টম রিপোর্ট যখন হয়, সেখানে ডাক্তার যখন ছিল, আপনারা কি জানেন কি ভয়ঙ্কর খবর আপনাদের আমি দিচ্ছি। সেটা হচ্ছে যে মেয়েটিকে যখন নাকি রেপ করা হয়েছিল, ভ্যাজাইনাল সোয়াব এবং সিমেন্ট পর্যন্ত ইনজেক্ট করে চেঞ্জ করে দিয়েছে।
যার জন্য সিএফএসএল থেকে 100 শিয়ালদা কোর্টের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ যে রিপোর্টটা দিয়েছে 1 থেকে 172 পর্যন্ত, দেখুন ছত্রে ছত্রে উনি লিখেছেন, ওনার বুকের পাটাটা দেখুন, ওনাকে যে মুহূর্তে বদলি করে দিতে পারতো। আজকে নেগেটিভ রেজাল্ট এলে হাইকোর্ট পর্যন্ত আজকে এই যে তোমাদের বঙ্গ টিভিতে যে মেয়েটি কাজ করে, ওর নাম হচ্ছে গিয়ে রোজিনা। আচ্ছা তুমি আমাকে বলো তো, আচ্ছা দর্শক কিন্তু আপনারা বলুন, হাইকোর্ট হচ্ছে গিয়ে অ্যাডজাসেন্ট প্লেস 144 ডিক্লেয়ার থাকে। এই রোজিনা বলে মেয়েটি যখন একটা খবর নিতে যায়, ওই হাইকোর্টের ওখানে প্রাঙ্গণে তাকে কিভাবে পিটিয়েছে দেখেছে। আর তাহলে এই হাইকোর্টে যদি এই অবস্থা হয়, তাহলে আমি বলতে চাচ্ছি যে আজকে যেভাবে নাকি অভয়ার ডেড বডিটা, তার মাকে তো ঢুকতে দেওয়া হলো না, ইনজেক্ট করে সমস্ত বদলি করে দেওয়া হলো। এই কোর্টের যে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ যে বুকের পাটা রেখে যা রিপোর্টটা দিয়েছে, আপনারা শুধু পড়ে দেখবেন যে ছত্রে ছত্রে সিবিআই অফিসার এবং ক্যালকাটা পুলিশ কিভাবে কনস্পিরেসি করে ডেট গুলোকে করে আজকে মানে এভিডেন্সটাকে লোপাট করে দেওয়ার চেষ্টা করেছে। এখন অ্যাজ পার দ্য ডাইরেকশন অফ অনারেবল হাইকোর্ট রিওপেন হচ্ছে, সিট গঠন করা হয়েছে। অতএব এই তদন্তে কি আসবে আমি জানি না, তবে আমি এটুকু মনে করে থাকি যে তথ্য যদি হারিয়েও যায়, তথ্য যদি না পাওয়াও যায়, তাহলে যেমন ইন্দিরা মুখার্জি, পিটার মুখার্জি কিন্তু 4 বছর আগের কেস, কোনো তথ্য কিচ্ছু ছিল না, কারণ ডেড বডি পুড়ে দিয়েছিল, তার মেয়ের কিচ্ছু ছিল না। তাহলে তাদের যাবজ্জীবন জেল হলো কি করে পারে? কেন হচ্ছে কি সাক্ষী, রাজসাক্ষী করা হয়েছিল। এই রাজসাক্ষী, এই যে আজকে সঞ্জয় যে আজকে অ্যারেস্ট হয়ে আছে, সিভিক পুলিশ তাকে যদি করতে পারবে, কিভাবে করবে আমি জানি না। তবে ডিসঅ্যাপিয়ারেন্স অফ এভিডেন্স, ক্রিমিনাল কনস্পিরেসি, অ্যাবেটমেন্ট, এই সমস্ত চার্চে কিন্তু আজকে এই সঞ্জীব ঘোষ থেকে শুরু করে সব কটাকে, এই যে আমাদের পুলিশ কমিশনার থেকে শুরু করে আজকে ইন্দিরা মুখার্জি থেকে শুরু করে কি অভিষেক গুপ্ত থেকে শুরু করে সবকে জড়াতে হবে এবং জড়াবেও। আমি শুধু এই কথা বলছি এই কারণে যে বিভিন্ন পেপারগুলো আমরা দেখছি যেভাবে নাকি ডেড বডিকে ত্বরান্বিত করে পোস্টমর্টম না করে তাড়াতাড়ি করে আজকে পুড়িয়ে দেওয়া হয়েছে, এবং পুড়িয়ে দেওয়ার পরে এফআইআর কেন ডিলে, এই যে কোশ্চেনটা করেছে যে এফআইআরটা কেন এত ডিলে হলো, এটা একটা প্রশ্ন। আচ্ছা ওখানে সাক্ষী কারা আছে, কাদের 164 স্টেটমেন্ট নেওয়া হয়েছে, আদৌ যে অভয়ার মা বাবাকে কখন 164, কেন আজকে পোস্টমর্টম করার সময় তার প্রেজেন্ট ছিল না, 16 রিপোর্টে তাদের কেন আজকে সিগনেচার করতে দেওয়া হলো না। আরো একটা কথা বলি, তদন্ত যদি ঠিক হয় তাহলে আমি মনে করে থাকি এই কেসে অ্যাডিশনাল এসপি সিবিআই সীমা পাহুজাকে অ্যারেস্ট করার দরকার আছে। আমি মনে করে থাকি যে এই কেসে এক্স চিফ জাস্টিস মিস্টার চন্দ্রচূড় মহাশয়, ওনাকেও কিন্তু আজকে জিজ্ঞাসাবাদ করা দরকার, কারণ যে চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট শতপ্রণোদিত হয়ে মামলাটা নিয়ে নিল, আমরা ভেবেছিলাম তাড়াতাড়ি করে করবে, কারণ হাইকোর্ট একটা রায় দিয়েছিল 13 তারিখে। কি দিয়েছিল সেই রায়টা, যে ইমিডিয়েট কিন্তু আজকে তথ্য যাতে লোপাট না করতে পারে তার জন্য আজকে ইমিডিয়েট সিবিআই কে দিতে হবে। দেখো 14 তারিখ অ্যাটাক হয়ে গেল, এবং এখানে গতকালকে যে ইনকোয়ারিটা আজকে প্রশ্ন করেছে দুজন আইপিএস কে, যে ওই যে প্লেস অফ অকারেন্সটাতে কেন গার্ড দেওয়া হলো না, কেন আজকে পুলিশ থাকা সত্ত্বেও আজকে এত, ওখানে আমি শুনলাম গতকালকে পেপারে, আমি বিস্মিত হয়ে গেছি, আপনারা শুনে নিন, ওখানে নাকি 2000 ফুটপ্রিন্ট পাওয়া গেছে। তাহলে 2000 ফুটপ্রিন্ট যদি পাওয়া যায় তাহলে 1000 লোক ঢুকেছে, অথচ সেই প্লেস অফ অকারেন্সে অভয়ার মা বাবাকে ঢুকতে দেয়নি। আপনারা ভাবতে পারছেন, সেইখানে রাম শাম যদু মধু সমস্ত লোক ঢুকে এভিডেন্সটা নষ্ট করছে পা দিয়ে, কিন্তু অভয়ার মা বাবাকে আজকে যে কনফারেন্স রুমে মারা যায়নি, আপনারা দেখুন ওখানে আজকে অভয়ের মা বাবা বলছে কনফারেন্সের রুমে মারা যায়নি, ওকে মেরেছে হচ্ছে কি ওই কনফারেন্স রুম অ্যাটেন্ড করার পরবর্তীকালে, যখন নাকি আজকে রেস্ট যেখানে করে সেখানে যখন এসে ও রিজুভিনেশন অফ এনার্জি 36 ঘন্টা ঘোরার ডিউটি করার পরে যখন আজকে বিশ্রাম নিচ্ছিল, সেই সময় 8 জন এসেছিল জানেন। এই আপনাদের একটা তথ্য দিচ্ছি, অভিক দে, এই অভিক দে ছেলেটা আপনারা দেখুন, আমরাও সেদিন দেখেছিলাম লাল জামা পরা, আজকে কিন্তু সেটা, এই অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের বর্তমান মুখ্যমন্ত্রীকে যে উনি কিন্তু আজকে কথা রেখেছেন, কেসটা রিওপেন করেছে, আজকে সিট গঠন করা হয়েছে, এবং সেই যে কেস আমার আজও মনে আছে যে সেই সময় কিন্তু লাল যে একটা গেঞ্জি পরা ছিল, এই হচ্ছে অভিক দে। এই অভিক দেকে আজকে কিন্তু সাসপেন্ড করা হয়েছে, এবং এফএসএল এর উনি হচ্ছেন কি বর্ধমানের লোক, সে বলছে আমি এখানে ডাক্তার, কিন্তু আজকে প্রমাণিত হচ্ছে বর্তমানে হচ্ছে গিয়ে সে উত্তরবঙ্গের যে লবিটা, ও আরএমও উত্তরবঙ্গ, এই লবিটার সাথে আরেকজন কি বিরূপাক্ষ বিশ্বাস, দেখুন তাদেরকে কিভাবে আজকে জড়িয়ে যাচ্ছে,
এবং এই কি নামটা হচ্ছে বিরূপাক্ষ বিশ্বাস, সে আজকে কি সুন্দর বিগত সরকারের আমলে তাকে কাকদ্বীপ পোস্টিং করেছে। আজকে দেখুন তার চাকরিটাও চলে যাচ্ছে, তাকে ডাকা হচ্ছে। কেন ডাকা হচ্ছে? তথ্য অনুযায়ী সব পাওয়া যাচ্ছে। আমি মনে করে থাকি যে অভয়ার এই কেসটা যদি আজকে ঠিক মতো তদন্ত করে, এই সিবিআই অফিসার যে অফিসার সীমা পাহুজা যেভাবে তদন্ত করেছে, এইরকম ভাবে যদি তদন্ত না করে থাকে, আজকে কিন্তু এই সীমা পাহুজা থেকে শুরু করে এক্স জাস্টিস চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট মিস্টার চন্দ্রচূড়, নামটা আমি বলতে আমার খুব লজ্জা লাগে বা আমার খুব প্রিয় হয় যে একটা চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট, এই মিস্টার চন্দ্রচূড়কেও কিন্তু আজকে জিজ্ঞাসাবাদ করতে হবে কোন কারণে আজকে যে কেসটা উনি শতপ্রণোদিত হয়ে সুমোটো হয়ে নিয়ে প্রথমে যে ব্যক্তি বললেন এটা ভয়ঙ্কর রিপোর্ট ক্লোজ কভারে দেওয়া হয়েছে, বিচলিত হওয়ার মতো সেই ভদ্রলোক, সেই বিচারক আজকে দিনের পর দিন, রাতের পর রাত, মাসের পর মাস আজকে ওটাকে স্ট্যান্ড স্টিল করে দিল। নর্মাল ফ্লো অফ ইনভেস্টিগেশন ওয়াজ বিকামিং স্ট্যান্ড স্টিল। হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ইট? অর্থাৎ এই ক্ষেত্রে আমি আবার মনে করে থাকি, তদন্ত যদি ঠিক হয়, সিট যখন গঠন করা হয়েছে, মুখ্যমন্ত্রীও জড়াবে, পুলিশ কমিশনারও জড়াবে, 2 IPS অফিসার জড়াবে। এই যে আজকে MLA নির্মল ঘোষ বলে দিচ্ছে যে একটা প্রেশার ছিল, প্রেশারটা কি বায়ুমণ্ডলের প্রেশার ছিল না ঝড়ের প্রেশার ছিল না সমুদ্রের ঢেউয়ের প্রেশার ছিল? হ্যাঁ, প্রেশার ছিল হচ্ছে গিয়ে আমরা যা পেপার আজকে পড়ছি একেবারে 100% কালীঘাটের প্রেশার ছিল। এবং এর মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম আসবে, আমি যেটা শুনতে পাচ্ছি এখন। তো যদি হয় ভাই, আপনারা জানেন যে ইন্ডিয়ান কনস্টিটিউশন আর্টিকেল 361-এ বারবার আমি বলছি, একমাত্র ক্রিমিনাল কেস করা যায় না রাষ্ট্রপতি এবং গভর্নর রেজিস্ট্রি। এবং তার জন্য দেখুন এশিয়ার মুক্তি সূর্য ইন্দিরা গান্ধী অ্যারেস্ট হয়েছে, লালু প্রসাদের অ্যারেস্ট হয়েছিল, জয়ললিতা অ্যারেস্ট হয়েছে, কেজরিওয়াল অ্যারেস্ট হয়েছে। এবার একটু কথা বলি, লালু প্রসাদের জীবন শেষ করেছে কে? উপেন বিশ্বাস, মিস্টার উপেন বিশ্বাস। সিবিআই ছিল, তদন্ত করে শেষ করে দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এই যে তদন্তটা করছে এটা কি উপেন বিশ্বাসের মতো লোক করবে? আমি জানি না। সীমা পাহুজার মতো তদন্ত যদি হয়, তাহলে জল ঢেলে ফুটা পাত্রে বৃথা চেষ্টা 30টা মিটাবারে আমি বলি। কিন্তু এবার আর উপায় নেই, কারণ এবার মুখ্যমন্ত্রীর নাম মিস্টার শুভেন্দু অধিকারী। উনি যেভাবে নাকি আজকে এটা লড়াই করছেন, আমি মনে করে থাকি যে সঠিক তথ্য জোগাড় করে সঠিক দোষী ব্যক্তিকে আজকে খুঁজে বের করে আজকে ঘৃণ্য অপরাধের জন্য কিন্তু শাস্তি দিতেই হবে এবং আগামী দিনও পাবে। স্যার, একেবারেই শেষ প্রশ্ন। অভিষেক বন্দ্যোপাধ্যায় এত কিছুর পরেও চার্টার্ড ফ্লাইটে ঘোরাঘুরি করছে, আসার সময় একেবারে এয়ারপোর্টে বিজেপি কর্মীদেরকে ফেলে মারধর তৃণমূলীদের, কি বলবেন? না, সত্যি তাই। আজকে আমি পেপারে দেখলাম তার যাতায়াতের খরচ থেকে 36 লক্ষ টাকা। আজকে পেপারে দেখলাম একটা ছেলে, সে দিল্লিতে যাতায়াতের প্রশ্ন হচ্ছে 36 লাখ টাকা। তাহলে আপনারা ভাবতে পারছেন যে এই ছেলেটা কি করে, তার একাডেমিক কোয়ালিফিকেশন কি। এই যে আজকে শালবনিতে যে অ্যারেস্ট হয়েছে MLA, তার সাথে আজকে কি টাওয়ার লোকেশনে পাচ্ছে সুমিত না কার নাম আপনারা জানেন, বোধহয় বুঝতে পেরেছেন। দুর্নীতির দায়ে আজকে যে MLA কে ধরা পড়েছে, সে কোটি কোটি টাকা দুর্নীতি। এই দুর্নীতির সাথে আজকে ইন্টারভেশন করে শালবনি থানার অফিসাররা নাম পেয়েছে, প্রবাবলি সুমিত রায়, বোধ হয় না সুমিত রায় নাকি কার নাম আমার মনে হচ্ছে। আচ্ছা, অভিষেক বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, আমি বলছি, আরে প্রিয় তুমি ছাড়ো, আত্মসহায়ক কাগজে কলমে। আপনারা কি জানেন এই সুদীপ রায়কে? আপনার একটা তথ্য দিয়ে দিচ্ছি। এই সুমিত হচ্ছে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাসমেট। এবং আপনারা জানবেন যে এই সুমিত রায়ের কাছে কোটি কোটি টাকা কিন্তু আজকে রাখা হয়েছে। আজকে যে তদন্তটা হয়েছে তাতে কি প্রমাণিত হয়েছে? আপনারা অনেকে ভাবছেন না পার্থ চট্টোপাধ্যায় অ্যারেস্ট হয়ে গেল, একদম না। এই যে 100 কোটির আগে তো হয়েছে, কিন্তু এই চাকরির যে টাকাটা 100 কোটি টাকা নিয়ে গন্ডগোল। এই টাকা যেমন কুন্তল আছে, আজকে কাকু রয়েছে, আজকে পার্থবাবু নাকি আজকে এই হিসাব নিয়ে একটা গন্ডগোল হয়েছিল বলে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু আজকে ওই শান্তনুবাবু, এর মধ্যে কুন্তল রয়েছে, শান্তনুবাবু রয়েছে, সব কোটি কোটি করে পেয়েছে। কিন্তু এখানে পার্থবাবু নাকি আজকে কি হিসাবে গরমিল টলমিল দিয়েছিল, যাতে জানতে পারলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু আজকে ইডি কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে অ্যারেস্ট করেছে। আমি জানি না, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে একটি ছেলে কি করে, একটা রাজনীতি করে। ভারতে লোকসভায় এখন পর্যন্ত 543 জন MP, ওই রকমই একজন MP। সর্বভারতীয় ক্ষেত্রে সর্বভারতীয় নাম ও ডিলিট হয়ে গেছে, আর নেই। কিন্তু এত টাকা, এত তার ঠাট বাট,
এইভাবে মানুষকে অপমান করছে, ইনস্টিগেট করছে, বিভিন্ন জায়গায় যে কেসগুলো হচ্ছে একদম সঠিক। আজকে সাংবাদিকরা, তোমাদের মতো সাংবাদিকরা সত্য ঘটনাটা উদ্ঘাটন করলে বলছে ধর্ম নিয়ে তোমরা অন অ্যাকাউন্ট অফ কি কমিউনাল হারমোনি, ন্যাশনাল ইন্টিগ্রিটি, সলিডারিটি প্রশ্ন ধর্মের সুশ্রী দেওয়া হ্যাঁ করে দিয়ে তোমাদের অ্যারেস্ট করে দেওয়া হচ্ছে। এবং শুধু নয়, একজন সাংবাদিককে, একটা মহিলাকে যেমন করলো, একজন সাংবাদিককে পিসি পর্যন্ত নিয়ে নিচ্ছে। আচ্ছা, অথচ এরা দেখো আজকে দিনের পর দিন হিন্দু মুসলিমের মধ্যে একটা বিভেদ তৈরি করে একটা দাঙ্গা বাঁধাবার প্রচেষ্টা করছে। অর্থাৎ আমার মনে হচ্ছে ভাই, আমি তোমার একটা শেষ কথা বলছি, তুমিও বললে শেষ প্রশ্ন, আমি আপনারা যারা দর্শক কিন্তু আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করছি। আমাদের পশ্চিমবঙ্গে এখন পর্যন্ত 23টা স্টেটে 23টা জেল আছে, মানে সংশোধনাগার। তা সংশোধনাগার আর সাব জেল মিলিয়ে হচ্ছে গিয়ে 59, 59টি জেল আছে। আমি সেদিন টিভিতে বললাম তথ্য দিয়ে, সেই জেলে এখন পর্যন্ত 21,500 মতো বিচারাধীন বন্দী আছে। আচ্ছা, আপনারা একটা বলতে পারবেন, এই পার্থবাবু থেকে শুরু করে যারা যারা আজকে মানিক ভট্টাচার্য থেকে শুরু করে জীবন কৃষ্ণ সাহা থেকে শুরু করে যা যা আপনি বলছেন, একটা রাজনৈতিক নেতা অ্যারেস্ট করছে বছরের পর বছর, চারটেই অনুব্রত মণ্ডল থেকে শুরু, একটা রাজনৈতিক নেতা কেউ জেলে আছে? আপনার বলুন তো, শুধু আপনার বুকে হাত দিয়ে বলুন তো যে অরিন্দম আচার্য ফালতু কথা বলছে। একটা রাজনৈতিক নেতা আজকে জেলে আছে? জেলে আছে কারা জানেন? আপনার দুঃখ হবে শুনে, যাদের অর্থ নেই, যারা টাকা নেই, গরিব, যারা কপিল সিব্বলের মতো লোককে ধরতে পারছে না। আজকে তাহলে আইনটা কি দুরকম? ল উইল প্রসিড অন ইটস ওন ওয়ে। যদি এই হয়ে থাকে, তাহলে আপনারা নিজের মনে জিজ্ঞাসা করুন, এই যে জীবন কৃষ্ণ সাহা, আপনি জানেন জীবন কৃষ্ণ সাহাকে আজকে 2024 সালে যখন অ্যারেস্ট হয়, আপনাদের মনে আছে মোবাইল পুকুরে ফেলে দেওয়া, সিঁদুরে কোর্টায় সিং পাওয়া, আচ্ছা দেখুন 13 মাস জেলে ছিল, বেরিয়ে চলে এসেছে। আবার দেখুন 2025 অক্টোবরে আবার ধরেছে, এই ইটি ফিটি ঝাঁপিয়ে পড়ে একবারে আকাশ বাতাস কাঁপিয়ে দেয়। আবার দেখুন পরশুদিন আগের দিন বের করে চলেছে। কেন কেন কাস্টডি ট্রায়াল হচ্ছে না? আপনারা নিশ্চয়ই শুনেছেন যে মিস্টার অমিত শাহ আজকে বলেছিল, হ্যাঁ নিশ্চয়ই, যে 1/7/2024 ভারতীয় ন্যায় সংহিতা প্রথম স্টার্ট হয়েছে। আপনারা কি জানেন ওখানে স্পষ্ট অর্ডার দেওয়া আছে, স্পষ্ট ভারতীয় ন্যায় সংহিতা, যে 60 ডেজের মধ্যে চার্জশিট দিতে হবে। দেখবেন কাকুকে 59 ডেজে চার্জশিট দিতে, সব অনুব্রত মণ্ডলকে তাই করেছে। যদি তাই হয়ে থাকে, তাহলে আপনি আমাকে বলুন তো কাস্টডি ট্রায়াল হচ্ছে না কেন? পার্থ চট্টোপাধ্যায় আজকে 3.5 বছর জেলে, অনুব্রত মণ্ডলও আজকে 3 বছর জেলে, আজকে এই বালু মানে হচ্ছে জ্যোতিপ্রিয় মন্দির, দেখুন আজকে 2.5 বছর জেলে, কিন্তু তাদের কাস্টডি ট্রায়াল হচ্ছে না কেন বলুন তো? এরা একটা অদ্ভুত মাকড়সার জালের মতো তৈরি করেছে যে কাস্টডি ট্রায়াল করতে দেবে না। আরে ভাই, হাইকোর্টের রেজিস্ট্রার পর্যন্ত টাকা খাচ্ছে। কেন বলছি? মিথ্যা কথা বলছি আপনাকে? এই যে প্রশান্ত বর্মন ভিডিও, যে আজকে 0 পেয়েছে, আপনি কি জানেন এটা ধরা পড়েছে? আজকে মাসের পর মাস, বছরের পর বছর কেসটা উঠছে না কেন? আজকে আমি বুকের পাটা রেখে বলছি যে হাইকোর্টের রেজিস্ট্রার পর্যন্ত প্যাক টাকা খাচ্ছে। ইয়েস, এই বিচারপতি দেখুন এই গত মাসে 10,000 টাকা ফাইন করেছে। তাহলে এই যদি বিচার ব্যবস্থা হয়, এই যদি আজকে হাইকোর্টের কিছু বিচারক, কেন বলবো না বিচারক সম্পর্কে, কোন বিচারকের, হাইকোর্টের বিচারকের বাড়ির সামনে যদি 15 কোটি টাকা পাওয়া যায়, তার সম্বন্ধে আমরা আলোচনা করব না? কেন আমরা আলোচনা করবো না? আজকে বিচারকরা আমরা দেখতে পাচ্ছি যারা নির্যাতন হচ্ছে, নির্যাতনকারী না নির্যাতনকারীদের, তাদের পক্ষে আজকে রায় দিয়ে দিচ্ছে অনেক ক্ষেত্রে। যারা নির্যাতন করছে, আহা এদের মা বাবা ভাই বোন বউ কিভাবে ছেলে পেলে আজকে খাবে, ওই জন্য তাদের পক্ষে আবার রায় দিচ্ছে। যারা নির্যাতনকারী, তারা নির্যাতিতাদের পক্ষে কোথায় রায় দেবে? দেখছি নির্যাতনকারীদের পক্ষে আজকে ওই যে পিটি আস্টন বলছে আহা খাবে কি। এটা আমূল পরিবর্তন না হলে আমার মনে হচ্ছে যে আপনি আমি দিন রাত চিৎকার করে বেড়াচ্ছি। এখন নতুন সরকার এসেছে, আমরা অনেক আশায় রই, হাই হোপ উই আর, মানে আমরা আশা করতেই পারি যে একটা নতুন কোনো একটা দিশা আমরা